অনন্যা দেবী তার ছেলে এবং বৌমার সঙ্গে বাস করে। তবে তার এক বড় মেয়ে আছে পাপিয়া। অনন্যা দেবী ছেলে এবং বৌমার বিয়ে হবার 2 বছর আগেই পাপিয়ার বিয়ে দেয়। তবে পাপিয়া নিজে পছন্দ করে তাদের পাড়ার এক ছেলে আকাশকে বিয়ে করে। তাই পাপিয়ার মায়ের বাড়ি এবং শ্বশুর বাড়ির দূরত্ব খুব একটা বেশি ছিল না। তাই পাপিয়ার যখনই ইচ্ছা হতো সে মায়ের বাড়িতে আসতে পারত। পাপিয়া শ্বশুর বাড়ি থেকে তার মাকে ফোন করে বলে, মা বলছি আমার শাশুড়ির বোন আর ওনার স্বামী আমাদের বাড়িতে ঘুরতে এসেছে। আমার শ্বশুর বাড়িতে মাত্র 2টো ঘর আছে। একটা ঘরে আমরা দুজনে থাকি আর অন্য ঘরে আমার শ্বশুর মশাই আর শাশুড়ি মা থাকে। তাই ওনাদেরকে এখন কোথায় থাকতে দেব আমি বুঝতে পারছি না। বরং ওনাদের দুজনকে আমি তোমাদের বাড়িতে পাঠিয়ে দিচ্ছি। বৌদিকে বলো ওনাদের দুজনের থাকার ব্যবস্থা করতে। কোনো অসুবিধা হবে না তো মা? আরে না না, অসুবিধা কোথায়, কোনো সমস্যা নেই। তুই ওনাদেরকে আমাদের বাড়িতে পাঠিয়ে দে। আর আজকে রাত্রিবেলা আমাদের বাড়িতেই ওনাদেরকে খেয়ে নিতে বলবি। আমি বৌমাকে ওনাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে বলছি। মায়ের কথা শুনে পাপিয়া খুবই খুশি হয়। যাক বাবা, বাঁচা গেল। আমি যদি আমার বাপের বাড়িতে অতিথিদের থাকার ব্যবস্থা না করতাম তাহলে আমাকেই আমার ঘরটা ছেড়ে দিতে হতো। আর আমি এই গরমের মধ্যে আমার এসি ঘর কিছুতেই ছাড়তে পারবো না। যাই একবার শাশুড়ি মাকে বলে আসি। এই বলে পাপিয়া তার শাশুড়ি মায়ের কাছে গিয়ে বলে, মা বলছি এখন তো খুব গরম পড়েছে, তাই আমি আপনার বোনেদেরকে আমার বাপের বাড়িতে থাকতে পাঠিয়ে দিচ্ছি। আমাদের বাড়িতে তো একটা ঘরেই এসি আছে, তাই ওনাদের কিন্তু এখানে থাকতে অসুবিধা হবে। আপনার ঘরে তো এসি নেই, তা না হলে আমি নিজের ঘরটাই ওনাদেরকে ছেড়ে দিতাম। আসলে এই গরমের মধ্যে আপনার ছেলে কিন্তু একদম এসি ছাড়া থাকতে পারে না। এই বলে পাপিয়া তার শাশুড়ি মাকে রাজি করিয়ে নেয়। আর সন্ধ্যাবেলার দিকে পাপিয়া মালবিকা দেবী এবং তার স্বামী মদন বাবুকে নিয়ে নিজের বাপের বাড়িতে চলে যায়। আর পাপিয়ার বৌদি রিম্পা যখন জানতে পারে আজকে তার ননদের বাড়ির অতিথিরা তার শ্বশুর বাড়িতেই থাকবে, তখন সে খুবই অবাক হয়। মা, দিদি বলছে ওনারা নাকি আমাদের বাড়িতে থাকবে। আমাদের বাড়িতে কোথায় থাকবে? আমাদেরও তো মাত্র 2টো ঘর। আপনি দিদিকে কিছু বলেননি কেন? এটা আমাদের বাড়ি, কোনো ধর্মশালা নয়। 2টো ঘর তাতে কি হয়েছে? ওনাদেরকে তুমি তোমার রুমে থাকার ব্যবস্থা করে দাও। আর তোমরা দুজনে আজকে আমাদের ঘরের নিচে মেঝেতে বিছানা পেতে ঘুমিয়ে পড়বে। আমার ঘরে তো এসি আছে, তাই গরমের মধ্যে কোনো অসুবিধা হবে না। আমার জামাই বাবা এসি ছাড়া থাকতে পারে না, সেই জন্য পাপিয়া ওদেরকে এখানে নিয়ে এসেছে থাকার জন্য। 2-1 দিনের ব্যাপার, একটু কষ্ট করে ম্যানেজ করো। শাশুড়ি মায়ের কথা শুনে রিম্পা কিছু বলতে পারে না, তাই সে চুপচাপ রান্নাঘরে গিয়ে রান্না বান্না করতে শুরু করে। আর রাত্রিবেলা সবাইকে খাওয়া দাওয়া করানোর পর রিম্পা নিজের ঘর অতিথিদের জন্য ছেড়ে দেয় আর তার বরের সঙ্গে শাশুড়ি মায়ের ঘরে ঘুমাতে চলে যায়। কিন্তু রিম্পা কখনো মেঝেতে ঘুমায়নি বলে তার মেঝেতে ঘুমাতে খুবই অসুবিধা হয়। আমার মেঝেতে ঘুমাতে খুব কষ্ট হচ্ছে, কোমরে খুব ব্যথা করছে। আমি আগে কখনো মেঝেতে ঘুমাইনি। এই ননদের বাচ্চাটার জন্য আমার রাতের ঘুম উড়ে গেছে। এই গরমের মধ্যে সারাদিন খাটাখাটনি করো আর তারপর রাত্রিবেলা একটু ঘুমাতেও পারবো না। এভাবে মনে মনে রিম্পা নানান কথা ভাবতে থাকে। আর সে মনে করে পরের দিন সকালবেলাতেই হয়তো অতিথিরা নিজেদের বাড়িতে চলে যাবে। কিন্তু ভোর হতে না হতেই মালবিকা দেবী রিম্পাকে চিৎকার করে করে ডাকতে শুরু করে, যার ফলে রিম্পার ঘুম ভেঙে যায়। আসলে কিছু মনে করো না, আমার ভোর 5টার সময় চা খাওয়ার অভ্যাস আছে। তোমার ননদ আমাকে আগেই বলে দিয়েছিল ও নাকি একটু বেলা করে ঘুম থেকে ওঠে, তাই ভোরবেলা ঘুম থেকে ওঠার পর আমি যেন তোমাকে চা বানাতে বলি। তুমি আমার জন্য 1 কাপ গরম গরম চা আর আমার স্বামীর জন্য 1 কাপ কফি বানিয়ে দাও। এমন সময় রিম্পার ভীষণই রাগ হয়, কিন্তু সে তবুও কিছু বলতে পারে না। তাই চুপচাপ সে রান্নাঘরে যায় এবং চা কফি বানিয়ে নিয়ে আসে। আর এরই মধ্যে রিম্পার শাশুড়ি মা ঘুম থেকে উঠে বলে, বৌমা আজকে কিন্তু ওনারা আমাদের বাড়িতেই খাওয়া দাওয়া করবে। আমার মেয়ে আজকে আমার জামাই বাবার সঙ্গে শপিং করতে যাবে, তাই আমার মেয়ের শ্বশুর মশাই আর শাশুড়ি মাও কিন্তু আজকে দুপুরে আর রাত্রিবেলা আমাদের বাড়িতে খাবে। তুমি এখন থেকেই রান্না বান্না শুরু করে দাও, অনেক কিছু রান্না করতে হবে। মা, এগুলো কিন্তু ঠিক হচ্ছে না। আপনার মেয়ে শপিং করতে যাবে আর বাড়ির অতিথিদের দায়িত্ব আমার উপর চাপিয়ে দিয়ে চলে যাবে কেন? বাড়িতে অতিথি আসলে কেউ কখনো শপিং করতে বেরোয়? আপনার মেয়ে তো পরেও একদিন শপিং করতে যেতে পারতো। নাকি আপনার মেয়ে আমার বাড়িটাকে সত্যিই ধর্মশালা বলে মনে করে যে যখন ইচ্ছা আমার বাড়িতে লোকজনকে পাঠিয়ে দেবে?
বৌমা, মুখ সামলে কথা বলো, অতিথিরা আছে, ওরা যদি শুনতে পায় তাহলে তো খারাপ ভাবতে পারে। শুধুমাত্র একটা দিন তুমি এক্সট্রা 4-5 জনের জন্য রান্না করতে পারবে না? সেই তো তোমাকে আমাদের জন্য প্রত্যেক দিন রান্না করতেই হয়। এভাবে শাশুড়ি মায়ের কথা শুনে রিম্পাকে মুখ বন্ধ করে নিতে হয়। আর আজকে সারাদিন তাকে রান্নাঘরেই থাকতে হয়, কারণ শাশুড়ি মা আজকে তাকে টোটাল 16 রকমের পদ রান্না করতে বলে। আর এই গরমের মধ্যে রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিভিন্ন রকম খাবার রান্না করতে রিম্পার খুবই কষ্ট হয়। অন্যদিকে দুপুর হতে না হতেই পাপিয়ার শ্বশুর মশাই এবং শাশুড়ি মা রিম্পার শ্বশুর বাড়িতে খাবার খেতে চলে আসে। আর তাদের সবাইকে খাবার পরিবেশন করে খাওয়াতে গিয়ে প্রায় বিকাল হয়ে আসে। বিকাল বেলা রিম্পা কোনো রকমে দুমুঠো খাবার খেতে বসে, কিন্তু তখনই অনন্যা দেবী সেখানে এসে বলে, বলছি বৌমা, আমার মেয়ে এখনই ফোন করেছিল, রাত্রিবেলা আমার মেয়ে আর জামাই বাবা আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করবে, কারণ ওরা ঠিক করেছিল আজকে বাইরের রেস্টুরেন্টেই খাবে। হঠাৎ করে আমার মেয়ের শরীর খারাপ করেছে, ওর নাকি খুব অ্যাসিডিটি হয়ে গেছে, তাই তুমি আমার মেয়ের জন্য আলাদা করে সবজি দিয়ে খিচুড়ি রান্না করবে। সে কি মা, আপনি তো আমাকে সরু চালের ভাত, পোলাও, তারপর চিলি চিকেন, খাসির মাংস, আলু ভাজা, পটল ভাজা এত কিছু রান্না করতে বললেন, আবার এখন বলছেন আপনার মেয়ের জন্য খিচুড়ি রান্না করতে হবে? হ্যাঁ, আমার মেয়ে ফোন করে বলে দিয়েছে ও আজকে রাত্রিবেলা সবজি দিয়ে হালকা পাতলা খিচুড়ি খাবে, কারণ দুপুর বেলা ওরা আজকে অনেক উল্টোপাল্টা খাবার খেয়েছে। আর হ্যাঁ, জামাই বাবা খেতে আসবে, তাই শুধু মাংস রান্না করলে আর হবে না, জামাই বাবার জন্য মাছও রান্না করতে হবে। ফ্রিজে দেখো কাতলা মাছ রাখা আছে, তুমি কাতলা মাছের কালিয়া রান্না করে দেবে। এভাবেই শাশুড়ি মা বৌমাকে অর্ডার করার পর সেখান থেকে চলে যায়। কিন্তু রিম্পা এবার মনে মনে খুবই রেগে যায়। আমার মনে হচ্ছে আমি শ্বশুর বাড়িতে নয়, সত্যিই কোনো ধর্মশালাতে আছি, আর এই ধর্মশালার মালিক হচ্ছে আমার ননদ। আমি তো এই ধর্মশালার চাকর, যে যখন ইচ্ছা বাড়িতে থাকতে আসছে, যখন ইচ্ছা খেতে চলে আসছে। আমার আর ভালো লাগে না, এখন আমাকে রাতের জন্য অনেক কিছু রান্না করতে হবে। এই বলে রিম্পা আবার রান্না করতে শুরু করে। আর রাত্রিবেলা পাপিয়া তার বরের সঙ্গে নিজের মায়ের বাড়িতে এসে খাওয়া দাওয়া করে এবং শ্বশুর মশাই ও শাশুড়ি মাকে নিয়ে নিজের বাড়িতে ফিরে যায়। তবে সেদিন রাত্রিবেলাতেও পাপিয়ার মাসি শাশুড়ি মা এবং তার স্বামী রিম্পার ঘরে গিয়ে ঘুমায়। তবে পরের দিন সকালবেলা তারা নিজেদের বাড়িতে ফিরে যায়, যার ফলে রিম্পা মনে মনে খুবই খুশি হয়, কারণ সে আজকে আরাম করে নিজের ঘরে ঘুমাতে পারবে। যাক বাবা, আজকে একটু শান্তি পেলাম। 2 দিন মেঝেতে ঘুমিয়ে আমার গা হাত পা কোমর সব ব্যথা হয়ে গেছে। আর মায়ের ঘরে আবার প্রচন্ড মশার কামড়ে আমার সারা গা হাত পা ফুলে গেছে। এভাবেই দেখতে দেখতে 2-1 দিন কাটে। আর এরই মধ্যে আবার একদিন পাপিয়ার বাড়িতে 3-4 জন অতিথি আসে, তাই তাদেরকে নিয়ে পাপিয়া সোজা নিজের মায়ের বাড়িতে চলে আসে। মা, আমার শরীরটা একদম ভালো নেই, কালকে রাতে আমার খুব জ্বর এসেছে। আর দেখো না, আজকে আমাদের বাড়িতে কয়েকজন অতিথি চলে এলো, আমি একদম রান্না বান্না করতে পারবো না, তাই ওনারা 2-1 দিন তোমাদের বাড়িতেই থাকবে, কারণ আমি তো ওনাদের আপ্যায়ন করতেই পারবো না। এখানে থাকলে বৌদি আছে, তুমি আছো, ওনাদের ভালো মতো আপ্যায়ন করতে পারবে, কারণ ডাক্তারবাবু আমাকে আবার বিশ্রাম নিতে বলেছে। আরে তুই চিন্তা করিস না, যা তুই ঘরে গিয়ে বিশ্রাম কর, আর ঠিক মতো ওষুধগুলো খাবি, দেখবি সুস্থ হয়ে যাবি, তোর কোনো চিন্তা নেই। সময় মতো খাবার রান্না করে আমি বৌমাকে তোর বাড়িতে পাঠিয়ে দিতে বলবো, তোরা বাড়ির লোকেরা সবাই খেয়ে নিবি। এই শুনে পাপিয়া খুশি হয়ে নিজের শ্বশুর বাড়িতে চলে যায়। বাড়ির কাছে মায়ের বাড়ি হওয়ার এটাই তো সুবিধা, ভাগ্য করে এমন একজন বৌদি পেয়েছি, মুখ বুঝে সব সহ্য করে। আমার বাড়িতে অতিথি এলেই আমি এরকমই কিছু না কিছু বাহানা করে সবাইকে আমার মায়ের বাড়িতে পাঠিয়ে দিই, এমনকি যে কদিন বাড়িতে অতিথি থাকে আমাকে রান্না বান্নাও করতে হয় না। অন্যদিকে রিম্পা খুবই বিপদে পড়ে, কারণ তাকে আবার অতিথিদের আপ্যায়নে লেগে পড়তে হয়, সেই সাথে কষ্ট করে রাত্রিবেলা শাশুড়ি মায়ের ঘরে গিয়ে মেঝেতে বিছানা পেতে ঘুমাতে হয়। এভাবেই দেখতে দেখতে 2-1 দিন কেটে গেলে অতিথিরা সবাই রিম্পার শ্বশুর বাড়ি থেকে নিজের নিজের বাড়িতে ফিরে যায়। আর এরই মধ্যে একদিন পাপিয়া প্রায় 10 জনকে সঙ্গে করে নিজের মায়ের বাড়িতে নিয়ে আসে। মা, কালকে আমার শ্বশুর বাড়িতে আমার জন্মদিনের জন্য অনুষ্ঠান আছে, সেই জন্য আজকেই কিছু আত্মীয় স্বজন আমাদের বাড়িতে চলে এসেছে, কিন্তু এখন আমি কি করি বলতো? কালকে আমার জন্মদিন, তাই আজকে তো আমাকে পার্লারে যেতে হবে, পেডিকিওর করাবো, মেনিকিওর করাবো, হেয়ার কাট আছে, চুলের ট্রিটমেন্ট আছে, ভ্যাক্সিং করতে হবে, ফেসিয়াল করতে হবে, আজকে সারাদিন তো আমাকে পার্লারেই থাকতে হবে।
পাপিয়ার কথা শুনে রিম্পা এবার খুবই রেগে যায়। শোনো দিদি, এটা আমার শ্বশুর বাড়ি, তোমার ধর্মশালা নয়। যখন ইচ্ছে তুমি তোমার বাড়ির অতিথিদেরকে এখানে পাঠিয়ে দিচ্ছ। আর তোমার অতিথিরা শুধু যে আমাদের বাড়িতে থাকছে তা নয়, এখানে খাওয়া দাওয়াও করছে। আর সমস্ত রান্না বান্না কাজকর্ম আমাকেই করতে হচ্ছে। তুমি তোমার জন্মদিন উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করেছো, আর সেই উপলক্ষে তোমার বাড়িতে অতিথি আসছে, তাদের আপ্যায়নের দায়িত্ব আমি কেন নিতে যাব? দেখেছো মা, তোমার বৌমা কেমন আমার উপর হিংসা করছে। আসলে বৌদি, আজকে আমার পার্লারে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে। আমি 20,000 টাকা পেমেন্ট করেছি, তাই আজকে যদি আমি পার্লারে না যাই আমার 20,000 টাকার লোকসান হয়ে যাবে। তুমি যদি বৌদি হয়ে ননদের কষ্ট না বোঝো তাহলে আর কিছু বলার নেই। এই বলে পাপিয়া অতিথিদের সমস্ত দায়িত্ব বৌদির উপর চাপিয়ে দিয়ে পার্লারে চলে যায়। কিন্তু রিম্পা এবার কিছুতেই এই অত্যাচার মেনে নিতে পারে না, তাই সে এবার তার ননদকে জব্দ করবে বলে ঠিক করে। আর দেখতে দেখতে 2-1 দিনের মধ্যেই পাপিয়ার জন্মদিনের অনুষ্ঠান মিটে গেলে রিম্পা এবং শঙ্করের অ্যানিভার্সারি কাছাকাছি চলে আসে। তাই রিম্পা এবার ইচ্ছা করে নিজের দ্বিতীয় অ্যানিভার্সারিতে সে নিজের মায়ের বাড়ি থেকে 30 জনকে নিমন্ত্রণ করে বাড়িতে ডাকে। আর তাদের মধ্যে থেকে 20 জনকে নিয়ে রিম্পা সোজা তার ননদের বাড়িতে চলে যায়। দিদি, 3 দিন বাদে আমাদের অ্যানিভার্সারির অনুষ্ঠান আছে, তাই আমি আমার বাপের বাড়ির আত্মীয় স্বজনদের নিমন্ত্রণ করেছি। টোটাল 30 জন এসেছে। 15 জনের থাকার ব্যবস্থা আমি বাড়িতেই করে নিতে পারবো, কিন্তু বাকি 15 জনের আমাদের বাড়িতে জায়গা হবে না। তাই আমি বাকি 15 জনকে তোমাদের বাড়িতে দিতে এলাম। তুমি ওনাদের থাকা খাওয়ার ব্যবস্থা করে দিও। এতদিন আমি তোমাদের বাড়ির অতিথিদের আপ্যায়ন করেছি, এবার কিন্তু তোমার পালা। তুমি ননদ হয়ে বৌদির জন্য এটুকু তো করতেই পারো। বৌদির মুখে এরকম কথা শুনে পাপিয়া খুবই বিপদে পড়ে। কিন্তু যেহেতু রিম্পার সঙ্গে তার স্বামী অর্থাৎ পাপিয়ার দাদা শঙ্করও থাকে, তাই পাপিয়া চাইলেও কিছু বলতে পারে না। বাধ্য হয়ে তাকে নিজেদের বাড়িতেই রিম্পার বাপের বাড়ির লোকেদের থাকার ব্যবস্থা করতে হয়। আর রিম্পা তার বাপের বাড়ির লোকেদেরকে খুব ভালো মতোই বুঝিয়ে দেয় কিভাবে পাপিয়াকে বিরক্ত করতে হবে। তাই পাপিয়া নিজের বৌদির বাপের বাড়ির লোকেদের ফাইফরমাস খাটতে গিয়ে খুবই বিপদে পড়ে। এমনকি রাত্রিবেলা পাপিয়া এবং তার পরিবারের ঘুমানোর জায়গা থাকে না, তাই তাদেরকে রান্নাঘরে ঘুমাতে হয়। সেই জন্য পাপিয়াকে শ্বশুরবাড়ির লোকেদের কাছে কথাও শুনতে হয়। আমার ভুলের জন্যই আজকে আমাদেরকে এরকম রান্নাঘরে ঘুমাতে হচ্ছে। আমি আর কখনো আমাদের বাড়ির অতিথিদেরকে বাপের বাড়িতে পাঠাবো না। আমি খুব ভালো মতোই বুঝতে পারছি বৌদি প্রতিশোধ নেওয়ার জন্যই এরকম করছে। সেই ঘটনার পর থেকে পাপিয়া আর কখনো নিজের বাড়ির অতিথিদেরকে মায়ের বাড়িতে থাকার জন্য পাঠায় না। সে নিজের শ্বশুর বাড়িতেই অতিথিদের থাকা খাওয়ার ব্যবস্থা করে, আর যা দেখে রিম্পা খুবই খুশি হয়। রূপালী তার 2 যমজ বোন সোনালী এবং পিয়ালির সঙ্গে একটি গ্রামে থাকতো। তাদের বাবা মা অনেকদিন আগেই মারা যায়। বাবা মা গত হওয়ার পর থেকে এই আজ পর্যন্ত প্রায় 10 থেকে 12 বছর রূপালী একাই তার বোনেদের মানুষ করেছে। রূপালী অনেক ছোটবেলা থেকেই বিভিন্ন দোকানে কাজ করা কিংবা কারোর বাড়িতে কাজ করা সমস্ত কিছুই করে এসেছে, কারণ তার একমাত্র লক্ষ্য ছিল তার বোনেদের খেয়াল রাখা। দেখতে দেখতে অনেকগুলো বছর কেটে যায়। রূপালীর এখন 25 বছর বয়স, আর সোনালী ও পিয়ালি সবেমাত্র কলেজে পড়তে শহরে গেছে। রূপালী একটি শাড়ির দোকানে কাজ করে। একদিন সে কাজ করছে এমন সময়, আমাদের দোকানে তোমার আর কাজ করা হবে না রূপালী। আমার তোমাকে এটা বলতে খুবই খারাপ লাগছে, কিন্তু এসব কথা তো বেশি দিন লুকিয়ে রাখা যায় না, তাই না? এরকম বলবেন না। আমি কাজ না করলে আমার বোনেদের পড়াশোনার খরচ কে চালাবে? সবেমাত্র শহরে পড়তে গেছে। শহরে দুজনের পড়াশোনার কত খরচ আপনারা তো জানেন। এভাবে কেন আমাকে দোকান থেকে বের করে দিচ্ছেন? তোমাকে একাই দোকান থেকে বের করা হচ্ছে না, পুরানো অনেক কর্মচারীকে বের করে দেওয়া হয়েছে। আসলে আমাদের এই শাড়ির দোকানটা উঠে যাচ্ছে, এখানে একটা কম্পিউটারের দোকান খুলবে, আর সেই দোকানে তোমাদের তো কোনো কাজ নেই আশা করছি। আপনারা বললে আমি কম্পিউটার শিখে নেব, কিন্তু দয়া করে আমাকে কাজ থেকে বের করবেন না। আমি আপনাদের পায়ে পড়ছি। রূপালী এত করে বোঝালেও সুকুমার বাবু রূপালীর কোনো কথাই শোনে না। কাজ চলে যাওয়ার ফলে সে বুঝে উঠতে পারে না কিভাবে নিজের সংসার চালিয়ে বোনেদের পড়াশোনা চালাবে। রূপালী তার চেনাশোনা সবাইকে অনুরোধ করতে থাকে তাকে একটা কাজ দেওয়ার জন্য, কিন্তু যেহেতু রূপালী পড়াশোনা জানতো না, তাই তার অনেক কাছের লোকজনও তাকে কোনো রকমের কাজ দিয়ে সাহায্য করতে পারে না। একদিন রূপালী কাজ খুঁজে হন্যে হয়ে বাড়ি ফিরছে এমন সময়,
একটি 13-14 বছরের ছেলেকে রাস্তার পাশে বসে জুতা পালিশ করতে দেখে। সাথে সাথে রূপালী সেই ছেলেটির কাছে যায়। তুই পড়াশোনা ছেড়ে এখানে লোকের জুতা সেলাই পালিশ করছিস? তোকে তোর বাবা মা বকে না এটুকু বয়সে পড়াশোনা না করে এসব কাজ কেন করছিস তুই? কে পড়াশোনা করাবে আমাকে? আমার মা নেই, আর বাবা সারাদিন মদ খেয়ে পড়ে থাকে। আমার একটা ছোট বোন আছে, আর কারোর জন্য না হলেও আমাকে আমার বোনের জন্য তো কাজ করতেই হবে। আমাকে কেউ পড়াশোনা না শেখালেও বোনকে তো আমাকে পড়াশোনা শেখাতেই হবে। রূপালী ছেলেটির কথা শুনে নিজের এবং ছেলেটির ভাগ্যকে মেলাতে পারে। তারও একই রকমের অবস্থা ছিল। রূপালী নিজেকে প্রশ্ন করে, তাহলে কি এবার তাকেও জুতা পালিশ করতে বসতে হবে? যদি কোনো উপায় না থাকে তাহলে রূপালীও বিল্টুর মতোই রাস্তার পাশে জুতা পালিশ করতেও রাজি আছে, শুধুমাত্র তার বোনেদের পড়াশোনার জন্য। এভাবে জুতা পালিশ করে তোর কত টাকা রোজগার হয়? বোনকে পড়াশোনা করবি যে বলছিস, তার খরচ ওঠে? যদি জুতো সেলাই আর পলিশ একসাথে করি তাহলে এক জোড়া জুতোর জন্য 40 টাকা করে পাই, আর এরকম 10 জোড়া জুতো সেলাই আর পালিশ করতে পারলেই 400 টাকা রোজগার। শুধু সেলাই বা শুধু পালিশ করে দিলে দিনে 200 টাকা তো মতো হয়েই যায়। আর সেই জন্যই আমি বোনকে সরকারি স্কুলে পড়াচ্ছি, তাই আমরা এই টাকাতে সমস্ত সমস্যাই মিটে যায়। আমি যদি তোর সাথে এখানে বসে কাজ করি তুই কি রাগ করবি? তোর মনে হবে না তো যে আমি তোর সাথে প্রতিযোগিতায় নামছি? আসলে আমাকেও আমার বোনেদেরকে পড়াতে হবে, তাই আমারও খুব টাকার দরকার। তোমার বোনেরাও বুঝি স্কুলে পড়ে, আর তুমি এখানে বসলে আমার কোনো আপত্তি নেই। আমরা দুজনে একসাথে কাজ করব। অনেক সময় ভিড় বেশি থাকলে আমার অনেক কাস্টমার ফিরে যায়, কিন্তু আমরা দুজনে একসাথে কাজ করলে কোনো কাস্টমারকেই ফিরে যেতে হবে না। বিল্টুর সাথে কথা বলে রূপালীর মন খুবই হালকা লাগে। সে পরের দিন থেকেই জুতা পালিশ করার সমস্ত জিনিসপত্র কিনে বিল্টুর সাথে রাস্তার ধারে জুতা পালিশ করতে বসে পড়ে। এভাবেই রূপালীর জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা হয়। কিন্তু সে যে জুতা পালিশ করছে এই কথা সে সোনালী কিংবা পিয়ালিকে জানায় না। সোনালী আর পিয়ালি জানে এখনো তাদের দিদি সেই বড় শাড়ির দোকানেই চাকরি করে। তাদের যখন যেটা মন চায় তারা রূপালীকে ফোন করে সেটা চেয়ে নেয়। রূপালীও যেহেতু তার বোনেদেরকে সত্যিটা জানায় না, তাই যে কোনো রকম ভাবেই সে তার বোনেদের দরকারটা মিটিয়ে দেওয়ার চেষ্টা করে। এমনই একদিন সোনালী ও পিয়ালি শহর থেকে রূপালীকে ফোন করে। দিদি ভাই, তুই আমাকে তাড়াতাড়ি 6000 টাকা পাঠিয়ে দে তো। আজকের মধ্যেই পাঠাস, বুঝলি? কাল করলে অনেক দেরি হয়ে যাবে। আজকে 6000 টাকা লাগবে? কিন্তু কারণটা কি? তোদের কলেজে কোনো দরকার হলে তো আমার ফোনে মেসেজ আসে, সেরকম মেসেজ তো আমার কাছে আসেনি। কারণ এটা কলেজের দরকার নয়, দরকারটা একান্তই আমাদের ব্যক্তিগত। তুই কি ভুলে গেছিস যে পরের সপ্তাহে আমাদের জন্মদিন? আমি একদম ভুলে যাইনি বোন, তোদের জন্মদিন আমি কখনো ভুলতে পারি? কিন্তু তার জন্য 1 সপ্তাহ আগে তোদের টাকার দরকার পড়লো। হ্যাঁ তো, আমাদের বন্ধুদেরকে আমরা আমাদের জন্মদিন উপলক্ষে পরের সপ্তাহে পার্টি দেব। সেই দিন পরের জন্য আমাদের একটা করে নতুন জামা লাগবে, আর বাকি কিছু টাকা হাতে রাখবো। ওদেরকে তো কিছু ট্রিট দিতে হবে। জামাটা আমরা আজকে অর্ডার করব, তা না হলে জন্মদিনের আগে পাবো না যে। এরকম হঠাৎ করে ফোন করে টাকা চাইলে আমি কি দিতে পারবো বল? তুই তো জানিস আমাদের অবস্থা কেমন। নাটক করিস না তো দিদি, অত বড় একটা শাড়ির দোকানে কাজ করে মাস গেলে ভালোই তো টাকা রোজগার করিস। সেটা থেকে 6000 টাকা আমাদেরকে দিতে পারবি না তুই? তুই তো এমন স্বার্থপর ছিলিস না। এমন কথা শুনে রূপালী আর কোনো কথার উত্তর দিতে পারে না। সোনালী এবং পিয়ালি ফোন রেখে নিজেদের কাজে ব্যস্ত হয়ে পড়ে। সোনালী এবং পিয়ালি নিজেদের কলেজে সবাইকে বলে যে তারা নাকি অনেক ধনী, তাদের অনেক বড় বাড়ি আছে, গাড়ি আছে, আরো অনেক কিছু। তাই কলেজে সবার কাছে নিজেদের মান বাড়িয়ে রাখার জন্য তারা হঠাৎই জন্মদিনের পার্টির কথা ঠিক করে ফেলে। তোরা তোদের দিদির কাছে চাইলি, আর দিদি আজ তোদেরকে 5000 টাকা পাঠিয়ে দেবে বললো? সত্যিই বাবা, তোরা খুবই বড় লোক। আর আমার বাবার কাছে 5000 তো দূরের কথা, 500 টাকা চাইলেই 3 দিন ধরে ঘ্যান ঘ্যান করতে হয়। আর তার কারণ তোর বাবা কিপটে, আমাদের দিদি ভাই কিপটে নয়। ওর কাছে আমি যখন যেটা চাই ও সেটাই দিয়ে দেয়। দিদি ভাইয়ের কাছে টাকাটা এত দরকারি কিছু না, আসলে ব্যাংক ব্যালেন্স অনেক থাকলে যা হয়। তুই যে বলেছিলিস তোর দিদি একটা শাড়ির দোকানে কাজ করে, শাড়ির দোকানে কাজ করে এত টাকা রোজগার কিভাবে হতে পারে রে? আমি তো কিছুতেই বুঝতে পারছি না। শাড়ির দোকানে কাজ করে মানে কি? বসে বসে শাড়ি বিক্রি করে নাকি? আমার দিদি ওই দোকানটার ম্যানেজার। ওর কথা মতোই বাকি সমস্ত কর্মচারীদের কাজ করতে হয়। তা না হলে তোদের কারোর মনে হয় শুধু একটা শাড়ির দোকানে কাজ করে কেউ শহরের এত বড় কলেজে তার বোনেদেরকে পড়াতে পারে? তুই একটা দিদির মতো দিদি পেয়েছিস,
তোর দিদি তোদের জন্য তোর মা বাবার থেকেও বেশি কিছু করছে। দিদির এই সমস্ত উপকার কিন্তু কখনো ভুলে যাস না, বুঝেছিস তো? এই জ্ঞান দিস না তো। পার্টির দিনে কি কি খাবার দাবার হবে সেগুলোর প্ল্যান করি চল। দিদি ভাই আজকে বিকেলের মধ্যেই টাকা পাঠিয়ে দেবে, তাহলে কয়েক প্যাকেট বিরিয়ানি আগে থেকে অর্ডার করে রাখবো। এই বলে সোনালি এবং পিয়ালি তার বন্ধু বান্ধবদের সঙ্গে পার্টির আয়োজন করা শুরু করে। অন্যদিকে রূপালী হন্যে হয়ে এদিক ওদিক ঘুরতে থাকে, কোথায় সে একটু 5,000 টাকা ধার করতে পারবে, কিন্তু কেউ তাকে ধার দিতে চায় না। রূপালী যখন আগে শাড়ির দোকানে কাজ করত, তখন যখন যার কাছে যতই টাকা ধার চাইতো সে পেয়ে যেত, কিন্তু আজকে যেহেতু রূপালীর আয় অনিশ্চিত ছিল, তাই বিপদেও তাকে কেউ সাহায্য করতে এগিয়ে আসে না। কি করি বলতো আমি বিল্টু? আমার বোনেরা যদি জানতে পারে যে আমার কাছে আর আগের মতো টাকা পয়সা নেই, কিংবা আমি একজন মুচির কাজ করি, তাহলে ওদের সম্মান কোথায় যাবে ভাবতে পারছিস? তোমার নিজের বোন হয়ে ওরা তোমার অসুবিধাটা বুঝলো না? এটা হতে পারে? তুমি বরং তোমাদের বোনকে বলে দাও যে তুমি টাকা রোজগার করতে পারোনি। না না, সেটা করলে হবে না। ওরা জন্মদিনের উপহার হিসেবে আমার কাছে 6,000 টাকা চেয়েছে, সেটাও যদি আমি দিতে না পারি তাহলে আমি আর কেমন দিদি হলাম? রূপালীর কথা শুনে বিল্টুও চিন্তায় পড়ে। সে নিজের দোকান ফেলে কোথায় যেন চলে যায়। কিছুক্ষণ পরে আবার বিল্টু ছুটতে ছুটতে রূপালীর কাছে আসে। এই নাও দিদি, এখানে 6,000 টাকা আছে। তুমি আস্তে আস্তে আমাকে পরের মাসের মধ্যে শোধ করে দিও, তাহলেই হবে। এই নাও, এই টাকাটা তোমার কাছেই রাখো। কিন্তু এতগুলো টাকা তুই কোথা থেকে পেলি? চুরি টুরি করে আনিসনি তো? তোমার সামনেই তো দৌড়ে গেলাম আর দৌড়ে এলাম। এত তাড়াতাড়ি চুরি করা যায় নাকি? আর আজকাল কোন লোকই বা পকেটে একদম 6,000 টাকা নিয়েই ঘোরে শুনি? বাজে কথা না বলে টাকাটা কোত্থেকে পেলি সেটা বল। আমার কিন্তু একদম ভালো লাগছে না। তুই যদি চাস আমি এই টাকাটা নিই, তাহলে কিন্তু আমাকে সত্যি কথা বলতে হবে। আরে এটা আমারই টাকা। পরের মাসে বোনকে প্রাইমারি থেকে সেকেন্ডারি স্কুলে ভর্তি করার ডেট আছে। ভর্তির টাকা হিসেবে 6,000 টাকা লাগবে, আর সেই জন্যই টাকাটা আমি অল্প অল্প করে জমিয়ে যত্ন করে রেখে দিয়েছিলাম। এত দরকারি টাকাটা তুই আমাকে দিচ্ছিস কেন? আমি যদি সময় মতো ফেরত দিতে না পারি, এই টাকাটা আমি কিছুতেই নিতে পারবো না বিল্টু। আমার বোনেদের খুশির জন্য তুই তোর বোনের ভবিষ্যৎটাকে এভাবে দোটানায় ফেলে দিবি, এটা আমি হতে দেব না। দোটানায় ফেলার কি আছে? পরের মাসে না হোক আমার বোন না হয় কয়েকদিন পরে স্কুলে ভর্তি হবে, তার আগে তোমার বন্ধুদেরকে তাদের জন্মদিনটা আগে তো ভালো করে বানাতে দাও। বিল্টুর কথায় রূপালী কি বলবে কিছুই বুঝে উঠতে পারে না। সে না চাইতেও তার চোখ থেকে জল পড়তে থাকে। বিল্টুর থেকে টাকাটা নিয়ে রূপালী সোনালীদেরকে পাঠিয়ে দেয়। সেই টাকা দিয়ে সোনালী এবং পিয়ালি নিজেদের জন্মদিনে খুবই আনন্দ ফুর্তি করে। বন্ধুদের সাথে এতটাই তারা ব্যস্ত হয়ে পড়ে যে রূপালীর সাথে কথা বলার মতো সময়ও তাদের কাছে থাকে না। দেখতে দেখতে কিছুদিন কাটে। একদিন সোনালী, পিয়ালি এবং তাদের বন্ধু বান্ধবরা কলেজে বসে গল্প করছে। এমন সময়, তোদের গ্রামের বাড়িতে একদিন নিয়ে চল না সোনালী, পিয়ালি। আমি তো সারা জীবন শহরেই থাকি, শুধু ঘুরতে গেলে এই পাহাড় জঙ্গল দেখেছি, এই যা। কখনো গ্রামে যাইনি, গ্রামের বাড়িতে খাইনি, গ্রামের ঘরে ঘুমাইনি। তোদের গ্রামের বাড়িতে আমাকে নিয়ে যাবি? পরীক্ষার পরে আমাদের যে 10 দিনের ছুটি পড়ছে, তখন যদি আমরা সবাই মিলে ঘুরতে যাই তাহলে কেমন হয় বলতো? কি রে, সোনালী পিয়ালিকে নিয়ে যাবি তো? আর মধুর কথা শুনে আমরা খুব ইচ্ছা করছে তোদের গ্রামটা ঘুরে দেখতে। এদেরকে নিয়ে যাওয়ার আগে দিদিভাইকে বলতে হবে ভালো করে যেন ঘরবাড়ি পরিষ্কার করে গুছিয়ে রাখে। দরকার হলে বলবো একটু রং করিয়ে নিতে। বন্ধুদের কাছে আমার সম্মানহানি হোক আমি কিছুতেই চাইবো না। দিদি যা মাহিনা পায় তাতে এসব একদিনে করেই ফেলতে পারবে। কি রে, চুপ হয়ে গেলি কেন? আমাদের নিয়ে যেতে চাস না তাই তো? না না, তা কেন? তোরা নিশ্চয়ই যাবি। আমরা দিদিভাইকে আজকেই ফোন করে বলে দেব। সোনালীর কথায় তার বন্ধু বান্ধবরা খুবই খুশি হয়। সোনালী রূপালীকে ফোন করে জানায় যে তাদের বন্ধুরা গ্রামে আসতে চেয়েছে, আর রূপালী যেন তাদের বাড়িঘর পরিষ্কার করে গুছিয়ে নতুন করে রং করে রাখে। এই কথা শুনে রূপালী খুবই ঘাবড়ে যায়, কিন্তু বোনেদের ইচ্ছা পূরণ করবে বলে রূপালী তার মায়ের শেষ স্মৃতি একজোড়া কানের ঝুমকো সোনার দোকানে গিয়ে বিক্রি করে দেয়। সেই টাকা দিয়ে রূপালী ঘরদোর ঠিক করে ভালো করে রং করে। সেখান থেকে 6,000 টাকা সে বিল্টুকেও ফেরত দিয়ে দেয়। সোনালীদের শহর থেকে আসার সময় হয়ে যায়। গাড়ি করে আসার সময় অর্পণের মনে হয় তার জুতা পালিশ করতে হবে। জুতা পালিশ করতে তারা রাস্তার ধারে একটা জায়গায় গাড়ি থামাতেই সোনালী এবং পিয়ালি অবাক হয়ে যায়। তুই এখানে কি করছিস দিদি? তুই রাস্তায় বসে জুতা পালিশ করছিস কেন? ছি ছি ছি, এভাবে আমাদের বন্ধুদের সামনে আমাদেরকে অপমান করবি বলে শেষ পর্যন্ত তুই এত নিচে নেমে গেলি। তুই এগুলো ইচ্ছা করে করেছিস তাই না? ইচ্ছে করে কেন করব বোন?
অনেকদিন আগে আমার শাড়ির দোকানের কাজটা চলে গেছে, প্রায় 6 মাস হতে চললো। তখন থেকে আমি এখানে বসেই জুতা পালিশ করি। এই জুতা পালিশের টাকাতেই তোদের কলেজের পড়াশোনা চলছে। আমার এই কাজটাকে এভাবে অপমান করিস না বোন। আমাদেরকে বোন বলে ডাকবি না একদম। আমরা কোনো মুচির বোন নই। আমাদের গ্রামে আসাই ভুল হয়েছে। আমাদের মান সম্মান সব ধুলোই মিশিয়ে দিয়েছিস তুই। তুমি 6 মাস ধরে এখানে কাজ করছো দিদি, তার মানে সোনালি পিয়ালির জন্মদিনে দেওয়া টাকা, তারপর মাঝে মধ্যে যখন যেটা চাই সেটা পাঠিয়ে দেওয়া, তারপরে আমরা আসছি বলে ঘর ঠিক করে রং করে দেওয়ার টাকা, এসব তুমি এই কাজ করেই দিয়েছো? অর্পণের কথা শুনে রূপালী চুপ করে থাকে, কিন্তু বিল্টু আর চুপ করে থাকতে পারে না। সেই রূপালীর প্রতি অপমান হতে দেখে সোনালি ও পিয়ালিকে সমস্ত কথা জানিয়ে দেয়। সব কথা শুনে সোনালি আর পিয়ালি নিজের উপর রাগ করে আর তাদের দিদির কথা ভেবে খুবই কষ্ট পায়। তারা তাদের বন্ধু বান্ধব সকলের সামনে হাত জোড় করে তাদের দিদির কাছে ক্ষমা চায়। কিছুক্ষণ পর তারা সবাই মিলে একসঙ্গে রূপালীদের বাড়িতে যায়। রূপালীর বোনেরা তাকে ভুল বুঝবে এই ভয়ে রূপালী কোনোদিনও সোনালি পিয়ালিকে সত্যি কথা বলতে পারেনি, কিন্তু তার বোনেরা যে তাকে এত ভালোভাবে বোঝে এটা ভেবেই রূপালীর চোখ ছলছল করে। কলেজ শেষ করে সোনালি পিয়ালি দুজনেই একটি ভালো জায়গায় চাকরি পায়। তারপর থেকে তাদের সংসারের সমস্ত সমস্যা দূর হয়ে যায়।